মন্দিরে যাচ্ছি তার আগে আপনাদের সম্মুখীন হয়েছি। আমার সঙ্গে আমার পার্টির সমস্ত বরিষ্ঠ নেতারা উপস্থিত আছেন। প্রদেশের সাধারণ সম্পাদক সায়ন্তন দাস, সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, স্পোক্সম্যান সুনীল ভট্টাচার্য, আগে রোজ আপনারা দেখতেন নির্বাচনের সময়, আর বরিষ্ঠ সাংসদ, প্রাক্তন সাংসদ মাননীয় আসেন। মূলত গতকাল নির্বাচনী ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই সারা পশ্চিমবঙ্গব্যাপী যে ধরনের সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, যে পার্টি মেজরিটি পেয়েছে এবং সরকারে আছে তাদের উৎসাহে সমাজ বিরোধীরা এবং তাদের পার্টির কর্মীরা সম্মিলিতভাবে আমাদের পার্টি কার্যালয়, কর্মী, নেতা, তার পরিবার, বাড়ি, দোকান সব জায়গায় আক্রমণ শুরু করেছে। তার বিভিন্ন ভিডিওর ছবি ইত্যাদি এসেছে আপনাদের কাছে, হয়তো যেমন পুলিশ চুপ করে হাত ধরে দাঁড়িয়ে আছে, বললে হচ্ছে আমরা কি করবো। মিডিয়ার কিছু বাধ্যবাধকতার জন্য তারাও সেই সমস্ত দেখাতে পারছেন না সাধারণ মানুষকে। কিন্তু আমার মনে হচ্ছে পশ্চিমবাংলায় হিংসার নতুন কিছু না, নির্বাচন কেন্দ্রে হিংসার নতুন কিছু না, আর হার জিতের পরে অল্প একটু উত্তেজনা থাকে কিছু, কিন্তু গত 24 ঘন্টাও হয়নি, তার মধ্যে কমপক্ষে 6জন মারা গেছেন, আর শতাধিক বাড়ি, অনেক কয়েক হাজার বাড়ি ভাঙা হয়েছে বিভিন্ন জেলাতে। আর সত্যি বলতে গেলে প্রত্যেকটি বিধানসভা থেকে আমাদের কাছে খবর আসছে হিংসা। এতে যারা ভেবেছিল হয়তো জিততে পারবেন না, জিতে গিয়ে সেই আনন্দটা ধরে রাখতে পারছেন না, অন্যকে অত্যাচার করে প্রকাশ করার চেষ্টা করছেন। উত্তর দক্ষিণ প্রদেশের সব জায়গায় এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তার কয়েকটি ভিডিও ক্লিপিংস এসেছে আমাদের কাছে, নিয়মিত আসছে, সেটা আপনাকে আমরা দেখাবো। তার আগে আমাদের কাছে খবর আছে এখন পর্যন্ত যে 6জন মানুষ মারা গেছে। জগদ্দলে একজন সভারানী মন্ডল, বয়স্কা মা, আমাদের বুথকর্মীর মা, বুথকর্মীকে অত্যাচার করা হতো, তিনি বাঁচাতে এসে অত্যাচারে মারা গেছেন। গত 2 মাস আগে, 3 মাস আগে একজন এরকম মহিলা অত্যাচারে মারা গেছিলেন ভয়ঙ্কর ভাবে, 80 বছরের মহিলা, সেই নৃশংসতা আমরা দেখেছি। তারই পুনরাবৃত্তি হয়েছে, তিনি নিহত হয়েছেন জগদ্দলেতে। আর রানাঘাটেতে উত্তম ঘোষ নামে 48 বছরের একজন কর্মী আমাদের মারা গেছেন, সাপোর্টার। বেলেঘাটাতে অভিজিৎ সরকার, 30 নম্বর ওয়ার্ড, কলকাতার, তাকে পিটিয়ে মারা হয়েছে কাল, আমাদের পার্টির কর্মী ছিলেন। সোনারপুর হারান অধিকারী, 41 বছরের আমাদের একজন কর্মী, তাকে হত্যা করা হয়েছে। আর শীতলকুচিতে মানিক মৈত্র বলে 19 বছরের একজন যুবক, তার মাথায় গুলি করা হয়েছে। সেই শীতলকুচি যেখানে আমার উপরে আক্রমণ করা হয়েছিল, গাড়ি ফাড়ি ভাঙা হয়েছিল, চোট লেগেছিল, তার 4 দিন পরে ভোটের দিন ইভিএম মেশিন লুট করতে এসে, রক্ষা কর্মীর রাইফেল লুট করতে এসে কয়েকজন দুষ্কৃতিকারী মারা গেছিল, মমতা ব্যানার্জি ছুটে গেছিলেন। সেই শীতলকুচিতে আবার গুলি চলেছে, একজন যুবক হত্যা করা হয়েছে। এবং আরেকটি খবর এসে মিডিয়া দেখলাম, আইএসএফ এর একজন কর্মীকে বোম মেরে ফেলা হয়েছে। আপাতত এই 6টা প্রাণ গেছে। কল্পনা করতে পারেন, গত 12 ঘন্টা বা 24 ঘন্টা হয়নি এখনো, তার মধ্যে এই যদি হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। এই ধরনের ভয়ঙ্কর নির্বাচনোত্তর যে হিংসা, এটা অকল্পনীয়। যেরকম এবারের নির্বাচন কমিশনের সক্রিয়তা এবং সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও প্রথম থেকেই প্রত্যেক ফেজের আগে 3-4জনকে হত্যা করা হয়েছিল। শেষের দিকে একটু কমেছিল, কিন্তু ভয়ের পরিবেশ, হিংসার পরিবেশ তৈরি করা হয়েছিল। ঠিক তাই হয়েছে। নির্বাচন উত্তর যে হিংসা শুরু হয়েছে, এটা সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা প্রশাসনিক অধিকারীদের সঙ্গে দেখা করছি, তারা কথা বলছি, তারা এক প্রকার চুপ করে আছেন। স্থানীয় পুলিশ, তাদের সামনে এই ধরনের হিংসা হচ্ছে, হাজার হাজার বাড়ি ভাঙা হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া। আমাদের কর্মীরা বিশেষ করে তাদের বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে। দোকানপাট লুট হয়ে যাচ্ছে চোখের সামনে, সে সমস্ত ভিডিও এসেছে। এই ধরনের অরাজকতা এত বেশি সমর্থন পাওয়ার পরে যদি হয়, মুখ্যমন্ত্রী বলছেন আমার কোনো দায়িত্ব নাই, অথচ তিনি এখনো মুখ্যমন্ত্রী আছেন, পদত্যাগ করেননি, তাহলে কার দায়িত্ব আছে? সেই জন্য এখানকার রাজ্যের চিফ সেক্রেটারির কাছে আজকে আমরা দেখা করে এই সমস্ত বিষয় জানাতে যাচ্ছি। কাছে
এবং মাননীয় রাজ্যপালের কাছে এখান থেকে আমরা যাবো, 4টের সময় দেখা করার কথা আছে, তাকে ওই বিষয়ে জানাবো এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী, নির্বাচন কমিশন সবাইকে আমরা তথ্য সমৃদ্ধ আর পাঠাবো সমস্ত মেমোরেন্ডাম। আমরা চাইবো ইলেকশন সময় যা উত্তেজনা আরো প্রতারক হয়েছে ঠিক আছে, কিন্তু নির্বাচন হয়ে গেছে, মানুষ তার ম্যান্ডেট দিয়েছেন, সেটা সবাই মেনেও নিয়েছে, তারপরে এই ধরনের হিংসা তাহলে সরকারের সদিচ্ছার অভাব আছে মনে করি। যে সময় করোনা মহামারীর প্রকোপে মানুষ ভয়ে ভীত, মৃত্যুর হার বাড়ছে, সংক্রমণ লক্ষ লক্ষ হচ্ছে, সেই সময় মানুষ এই রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। পশ্চিমবাংলার রাজনীতি, পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার মানুষের মান সম্মানের জন্য এই ধরনের হিংসা বন্ধ হওয়া দরকার আছে। অনেক রক্তরঞ্জিত রাজনীতি আমরা দেখেছি মানুষের থেকে ক্লান্ত, তাই আমরা আপিল করছি সবাই মিলে এই হিংসা বন্ধ করার জন্য। আর প্রশাসনের যারা যেখানে আছেন সবাইকে আবেদন করছি আপনারা সক্রিয় হয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করুন। এখানে আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম নির্বাচনের আমাদের হয়তো যা টার্গেট ছিল সে অনুযায়ী সাফল্য আমরা পাইনি, সরকার বানাতে গেছিলাম আমরা, কিন্তু সম্মানজনক বিরোধী হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি সমাজের কাছ থেকে, সমাজকে ধন্যবাদ করেছি এবং সেটা মেনে নিয়েছি। বিরোধী পক্ষ হিসাবে আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা প্রস্তুত। আমরা সরকার চালিয়ে উন্নয়ন করতে চাইছিলাম, কিন্তু সরকারকে চালিয়ে ঠিক রাস্তায় নিয়ে গিয়ে উন্নয়ন করে মানুষের ইচ্ছা পূরণ করার জন্য বিরোধী হিসেবে আমরা চেষ্টা করব। এই আমাদের সদিচ্ছা আছে আর সেটাতে আমরা খুব নিষ্ঠার সঙ্গে করব, এটা আমাদের সংকল্প। সেই জন্য তার প্রস্তুতি দিচ্ছি, কিন্তু ভোট গণনা শেষ হওয়ার আগে যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আশা করব খুব তাড়াতাড়ি সেটা শান্ত হবে, বাংলায় শান্তি ফিরে আসবে, কারণ মানুষ শান্তি চান না। এই কয়েকটি কথা বলা ছিল জিজ্ঞেস করাতে। দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে নন্দীগ্রামের আরো তাকে মেসেজ করেছেন এবং তিনি জানিয়েছেন তার মাথায় বন্দুক ধরা হয়েছিল এবং সেই কারণে তিনি রিকাউন্টিং এর কথা বলতে পারেননি। কি বলবেন? শুধু তাই না, একটু অ্যাডিশন করি, ওই সময় লোডশেডিং করে দেওয়া হয়েছিল, সেই সময় ইভিএম বদল করা হয়েছে, এমনকি ইভিএম ট্যাম্পারিং করার অভিযোগ তিনি করছেন। প্রয়োজনে তার তদন্ত এবং আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। না, সে তো আদালত যেতেই পারেন, কিন্তু মুশকিল হচ্ছে যে উনি কিছুতেই বাস্তবের হারটাকে মেনে নিতে চান না, আইন আদালতের নির্ণয়কে মেনে নিতে চান না। ওনারাই প্রচার করিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হেরে গেছেন, মমতা ব্যানার্জি জিতেছেন, অথচ কাউন্টিং শেষ হয়নি তখন। আর তারপর অনেক নাটক হয়েছিল, আমরাও জানি। ইলেকশন কমিশন রাজি হননি, তাকে ভয় দেখানো হয়েছিল, পুলিশ প্রশাসন রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত গোনা হয়েছে এবং তার যা রেজাল্ট সেটা সবার সামনে আছে। না, মমতা ব্যানার্জি যে কোনো ভাবে ওখানে জিততে চাইছিলেন, কিন্তু ওখানকার মানুষ ওনাকে জেতাতে চাননি, সেখানে রেজাল্ট তার প্রমাণ, কিন্তু এখনো তিনি সেই পরাজয়টাকে স্বীকার করে নিতে পারছেন না, যদিও এটা বাস্তব। আরেকটা আজকে বলেছেন যে রাজনৈতিকভাবে নিজের মধ্যে বাম কংগ্রেসের মধ্যে কিছুটা সংঘাত আছে, সেটা থাকতে পারে, কিন্তু ওদের একটা অংশ এলে ভালো হতো, এখনো সেই সুযোগ আছে। দ্বিতীয়, যে যারা দল ছেড়ে চলে গেছে তাদের ওয়েলকাম করছে, তারা ফিরে আসতেই পারে। দেখুন, এবারে যে ম্যান্ডেট, আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ সবসময় ক্লিয়ার ম্যান্ডেট দিতে ভালোবাসেন এবং কোন একটি সরকারকে পূর্ণ শক্তি দেন যাতে তারা উন্নয়ন করতে পারে। তাই যারা সরকারে এসেছেন তাদেরকে পূর্ণ বহুমত দিয়েছেন যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে। সেরকম গত 5 বছর বিরোধীদের দুরবস্থা দেখে তাদের মনে হচ্ছে সশক্ত বিরোধী হওয়া উচিত, যাতে সরকারকে ঠিক রাস্তায় পরিচালিত করে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে পারে। সেজন্য ভারতীয় জনতা পার্টিকে যোগ্য বিরোধী হিসাবে মনে করে তারা চয়ন করেছেন, সেই জন্য আমাদেরকে 78টা সিট দিয়েছেন। আমার মনে হয় সাধারণ মানুষের যে মতামত সেটা একদম পরিষ্কার। মমতা ব্যানার্জি হয়তো কষ্ট পেয়েছেন যে বিজেপি এতগুলো সিট পেয়ে গেল, কংগ্রেস সিপিএম তাহলে ম্যানেজ করা যেত, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ তাদের দূরদর্শিতার কথা ভেবে আর হয়তো বিজেপিকে সরকারের যোগ্য মনে করেননি, তাই যারা ছিলেন তাদের ভালো মন্দ মেনে নিয়েই তারা আবার সুযোগ দিয়েছেন পূর্ণ বহুমত দিয়ে, কিন্তু বিজেপিকে যোগ্য বিরোধী হিসাবে তারা চয়ন করেছেন। আমরা তাদের আশা পূর্ণ করার চেষ্টা। आपने जिस हिंसा की बात कही कि 12 घंटे बीते हैं, जगह जगह हिंसा हो रही है, तो इस हिंसा को देखते हुए क्या बीजेपी के जो बड़े नेता है क्या वो सड़क पर उतरेंगे अपने समर्थकों के साथ? एक दूसरा,
बीजेपी लगातार कहती आ रही थी कि पहले चरण में हमने इतना सीट जीत लिया है, दूसरे चरण में हमने इतना सीट जीत लिया है, तो अंतिम में जो हम लोग रिजल्ट देख रहे हैं उसको देखते हुए आप क्या कहेंगे? नहीं, हमने जिस प्रकार से चुनाव शुरू किया था उसी गति से दिशा से चुनाव ठीक हुआ। क्या कारण होगा नहीं मालूम, अभी तक हमारे आशा के अनुरूप चुनाव में रिजल्ट नहीं। दूसरा जो हिंसा हो रहा है, हम आज एक केवल प्रशासन के पास गुहार लगाने के लिए जा रहे हैं कि उनकी तरफ से हिंसा बंद हो। अच्छी बात है, ममता बनर्जी ने अपील की है, पहली बात अगर शांत हो जाए ठीक है, नहीं तो कल से हम भी शांतिपूर्वक आंदोलन करने के लिए रास्ता में उतरेंगे। उसके लिए जो भी करना पड़े, धरना देना पड़े, पथ अवरोध करना पड़े, सब करने के लिए हम तैयार हैं, क्योंकि बंगाल में हिंसा नहीं होनी चाहिए। दिलीप दा, अभी तो कोई इलेक्टेड सरकार नहीं है, तो ये जो हिंसा हो रहा ये तो अभी सारे जो है इलेक्शन कमीशन के कंट्रोल में है, तो इसके जिम्मेदार आपके। इसलिए सबको हम चिट्ठी दे रहे हैं, इलेक्शन कमीशन को भी, सेंट्रल होम मिनिस्ट्री को भी और गवर्नर को भी, उसके साथ सरकार की जो भाग है चीफ सेक्रेटरी जानकारी के लिए क्या परिस्थिति है उनको भी चिट्ठी दे रहे हैं, उनके साथ भी प्रतिनिधिमंडल मिलेंगे। দিলীপ দা, মানে এই যে নির্বাচনে দেখা গেছে অমিত শাহজি প্রধানমন্ত্রী কার্যত আপনাদের ওপর নিয়ন্ত্রণ ওনাদেরই ছিল, সমস্ত কিছু এতগুলো রাজ্যের সংগঠন মন্ত্রী এসে কাজ করেছে, এই যে বিপুল ব্যর্থতা, এই বিপুল ব্যর্থতার দায় অমিত শাহ মোদির কি? দেখুন, ব্যর্থতা আমি মনে করি না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় জাম্প দিয়ে 26 গুণ শক্তি বাড়িয়েছে। আমি যদি এটা কেউ ব্যর্থতা মনে করেন, তাহলে এর চেয়ে সফলতা আজ পর্যন্ত ইতিহাসে কে পেয়েছে? পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটেছে কি 3 থেকে 78 সিট কেউ পেয়েছে? কোন পার্টি একবার? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, বহুবার ইলেকশন লড়তে লড়তে আটতে আটতে তার পার্টি পৌঁছে। সিপিএম ও তার পুরনো ইতিহাস আছে সেই 46-47 সাল। আমরা একমাত্র গত 5 বছরে যা ডেভেলপমেন্ট করেছি সেটা একটা ইতিহাস, সেটা ব্যর্থতার প্রশ্ন নাই। হ্যাঁ, আমরা আমাদের টার্গেটটা অনেক বড় রেখেছিলাম, লক্ষ্য অনেক বড় রেখেছিলাম, আর যাদের দম আছে তার বড় লক্ষ্যে রাখে সবসময়, তার কাছাকাছি পৌঁছতে পারেনি, কিন্তু যেটা উন্নতি করেছি সেটা একটা ইতিহাস। সেই জন্য আমাদের সর্বভারতীয় পার্টি হওয়ার জন্য সর্বোচ্চ নেতৃত্ব আমাদের পরিচালনা করবেন, এটা তো স্বাভাবিক। তাদের পরিচালনায় নির্বাচন হয়েছে, আর প্রথমবার আমরা এরকম নির্বাচন লড়লাম। এর পরের বারে আমরা এর জন্য যোগ্য হয়ে যাবো এবং মানুষ আমাদের আশীর্বাদ করবেন, আমরা সরকারে যাবো। দাদা, আরেকটা নির্বাচনের কয়েক মাস আগে আপনার এবং সুব্রত চট্টোপাধ্যায় জুটিকে ভেঙে দেওয়া হয়েছিল, এই সংগঠন মন্ত্রী পদে বদল আনা, এটা কি সংগঠনের কোনো দুর্বলতার কারণ হয়েছে? জুটি ওইভাবে হয় না। আমি রাজ্যের সভাপতি, আমার সবাইকে নিয়ে চলার দায়িত্ব আমি সেটা করেছিলাম। আর সুব্রত বাবু আমাদের সংগঠন মন্ত্রী ছিলেন, সংগঠন সামলাতেন। এর আগে আমাদের এখানে সংগঠন মন্ত্রী ছিলেন অমলদা, তিনিও কয়েক বছর কাজ করার পর অন্য দায়িত্বে চলে গেছিলেন। সঙ্গীত প্রচারকদের ব্যাপারে এইসব থাকেই ব্যবস্থা। মাননীয় রামলালজি প্রায় 13 বছর কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী ছিলেন, সরকার ক্ষমতায় আসার পরে উনি বিজেপির কাজ ছেড়ে অন্য কাজে চলে গেছেন। তো প্রচারকদের সম্বন্ধে নির্ণয় নেওয়ার দায়িত্ব অন্য জায়গায় কাজ আছে, অধিকার আছে, সেটা নেন। তো সংগঠন সেটা তার প্রয়োজন মতো করে থাকে, কোনো ব্যক্তির উপর আধারিত আমাদের সংগঠন না। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার লকডাউন যাতে লাগু করে একটি সুপ্রিম কোর্ট বলেছে, আপনাদের কথা বলুন। লকডাউন লাগু হয়ে গেছে অনেক জায়গায়, দিল্লিতে চলছে, হরিয়ানায় আমি গেছিলাম, ঝাড়খণ্ডে সেখানে টানা লকডাউন চলছে। আমরা চেষ্টা করছি, বা সবার ইচ্ছা, মানে প্রধানমন্ত্রীর ইচ্ছা যে পুরো লকডাউন না করে যতটা সম্ভব করোনাকে আটকাবার চেষ্টা করা উচিত, তার জন্য সাধারণ মানুষের সহযোগিতা লাগবে। পশ্চিমবাংলার এটাই মজার ব্যাপার, গত বছর লকডাউন হওয়ার পরেও লকডাউন দেখা যায়। লকডাউন কবে সেটাও সরকারও ঠিক করতে পারেনি, লোকে বুঝে উঠতে পারেনি, এই জন্য কনফিউশন হয়েছে। আমার মনে হয় বাংলার দিকে তাকিয়ে এটা করেছেন। পশ্চিমবাংলার মানুষ যদি সহযোগিতা করেন, যে ধরনের নির্দেশিকা আসছে, রেস্ট্রিকশন, আমার মনে হয় লকডাউনের প্রয়োজন হবে না। কিন্তু যেহেতু গতবার মুখ্যমন্ত্রী নিজে লকডাউন ভাঙায় নেতৃত্ব দিয়েছিলেন, সেই জন্য বাকিরা মানেনি। এবারে যে অসুখ আরো ব্যাপক, গভীর, অনেক বেশি ঝুঁকি আছে, বহু মানুষ হঠাৎ হঠাৎ মারা যাচ্ছেন। সেজন্য আমার সবার কাছে নিবেদন, সমস্ত সমাজের কাছে, যে আমরা আসুন নিজেরা সাবধান হই, সরকারকে কড়াকড়ি যেন না করতে হয়, মূল্যবান জীবন বাঁচাবার জন্য প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে সমাজের প্রতি। এই সপ্তাহে আপনি কোনোভাবে কোনো বৈঠকে যোগ দিতে, বিজেপির বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন? আপাতত এরকম দিল্লি কোনো নেতৃত্বে কথা হয়েছে যে লক্ষ্য আপনাদের ছিল সেই লক্ষ্যে না, এখানে আর কিছু কথা হয়নি। এখন যে এখানে সংঘর্ষ সংঘাত শুরু হয়ে গেছে সেটা নিয়ে আমরা চিন্তিত। আমাদের কর্মীদের কাছে সবাই আছে, আমরা কোনো বৈঠকে ডাকছি না। যারা নির্বাচিত হয়েছেন এমএলএরা, তারা নিজের এলাকায় থেকে কর্মীদের সহযোগিতা করছেন, পার্টির নেতারা বা যারা নির্বাচিত হতে পারেননি ক্যান্ডিডেট, তারাও ওখানেই আছেন।
আর আমরাও দিল্লি যাচ্ছি না, এখানে আছি। তো কোনো বিশেষ বৈঠকে আলাদা কথা, দিল্লির পরিস্থিতিও ঠিক নেই এখন, করোনার বিস্তার যেভাবে হচ্ছে, সেই জন্য পার্টি নির্ণয় করলে আমরা যাবো। কিন্তু আমরা আপাতত এখানে যে সংঘর্ষ হচ্ছে কর্মীদেরকে বাঁচাবার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের সঙ্গে আছি। আপনার যে গ্রাম কুলিয়ানা গ্রাম, নয়া গ্রামে, সেখানে তৃণমূল বেশি ভোট পেয়েছে বিজেপি। জানি না, হতে পারে। আমি পঞ্চায়েতে 450 লিড পেয়েছিলাম, তো আমি ওই নিয়ে দেখবো। একটা প্রশ্ন, যে যে প্রার্থী অনেকেই ছিলেন তারা ওই এলাকার বাসিন্দা নয়, ফলে তারা অন্য জায়গায় এখন থাকবেন যারা পরাজিত, তো সেখানকার কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, যদি আপনারা অভিযোগ করছেন, তাদের সুরক্ষার জন্য দল কি ব্যবস্থা করছে? এত সুরক্ষা তো আমরা কি বাড়িতে দিতে পারবো না? বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে। আমরা তাদেরকে বুথ সভাপতি যে তার মাকে মেরে দিয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে এসে আপাতত আমরা তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে সম্পর্ক রেখে যাতে তার প্রোটেকশনের ব্যবস্থা হয় সেটা আমরা চেষ্টা করছি। কার্যকর্তারা আছেন, সংসদের মধ্যে খবর পাচ্ছি আমরা, বহু লোককে শহরে নিয়ে এসে আমরা ধর্মশালা ভাড়া করে দিই। যা খবর পেয়েছি মেদিনীপুর জেলাতে প্রায় 1000 বেশি বাড়ি ভাঙা হয়ে গেছে। 500 বেশি লোক ঘর ছাড়া এক জায়গায় আছেন, বাকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছেন। এই ধরনের ভয়ঙ্কর পরিবেশ প্রায় সব জেলা থেকে খবর আসছে। যেখানে মার্ডার হয়ে গেছেন সে তো বললাম, নন্দীগ্রাম আছে, এখানে গোঘাট আছে, আরামবাগ আছে, জেতার পরেও আমরা ওখানে আমাদের কর্মীরা বাড়ি থাকতে পারছেন না। মাথাভাঙা থেকে খবর আসছে, রানাঘাট থেকে আসছে, প্রত্যেকটি বিধানসভা থেকে কম বেশি সংঘর্ষের খবর আছে। এবং কলকাতা বেলেঘাটা বলুন আর এখানে বলুন, এখানে 3-4 জন আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, আর এখন সাধারণ কর্মীদের আক্রমণ সল্টলেকের মধ্যেও হয়েছে। তো এই ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশ, আমি জানি না হয়তো মিউনিসিপ্যালিটি ইলেকশন বিরোধী মুক্ত করার জন্য হয়তো এই ধরনের অত্যাচারকে বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর মনে কি আছে আমি জানি না, আমার মনে হয় আরেকটা ভয়ঙ্কর পৌরসভা নির্বাচন আমাদের দেখতে হবে। কর্মীদের থাকার জন্য বিভিন্ন জায়গায় ধর্মশালা ইত্যাদি ব্যবস্থা করবেন? বলছি প্যান্টাস হাইকোর্টের যে অবজারভেশন ছিল, যে কমিশনকে খুনি বলে তুলনা করেছিল কমিশন, আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানে প্যান্টাস হাইকোর্টের পাশেই দাঁড়িয়েছে সত্যি যে হাইকোর্টের এটাকে ডাক্তারের ওষুধ হিসেবে দেখা হচ্ছে। কি বলবেন, আপনারাও রিঅ্যাকশন দিয়েছিলেন? মাদ্রাস হাইকোর্টে হয়েছে, তার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। মাদ্রাসের পারপাসে উনি বলেছিলেন, কিন্তু যেটা ওনারা কমেন্ট করেছেন এর কোনো আইনি ব্যাপার নয়, পরিস্থিতির জন্য ওনারা বলেছিলেন। আমার মনে হয় নির্বাচন কমিশন তার উত্তর দিয়ে দিয়েছেন। দিল্লিতে তৃণমূল থেকে যারা এসেছিল তাদের মধ্যে অনেকেই তো পরাজিত, এবং আজকে যেহেতু মুখ্যমন্ত্রী একটা ঘর বাপসি বা ফিরে যাওয়ার ডাক দিয়েছেন, কেউ কি এখনো পর্যন্ত বিজেপি ছাড়তে এর আগেও মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। প্রতিক্রিয়া দিয়েছেন? আমার মনে হয় কেউ সাড়া দেবেন না। ভারতীয় জনতা পার্টি কি হার জিতের সঙ্গে যুক্ত তো হয়তো 100 জন আছে, কিন্তু লক্ষাধিক মানুষ এসেছেন টিএমসি থেকে, অন্য পার্টি থেকে, যারা বিজেপিকে বাড়িয়েছেন, বিজেপিতে কাজ করছেন আর বিজেপিতে থাকবেন যতদূর আমার মনে হয়। আর আজ নয়, 4-5 বছর ধরে এটা চলছে। সেই জন্য মুখ্যমন্ত্রী তার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমার মনে হয় না যেভাবে অত্যাচারিত ফন্ডে তারা পার্টিতে এসেছেন সরকার গড়ার লক্ষ্যে এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যে পার্টির সর্বোচ্চ স্তর থেকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল যে প্রয়োজনে আমাদের বাইরে থেকে লোক নিতে হবে, বাইরে অন্যান্য দল থেকেও তারা লোক নিতে হবে। তো এই সিদ্ধান্ত অনুযায়ী গত 2019-এর পর থেকে শতাধিক নেতা কর্মী তারা পার্টিতে যোগ দিয়েছে। কিন্তু সাফল্যের নিরিখে আপনারা তাদের টিকিটও দিয়েছিলেন, মনে হচ্ছে সাফল্যের নিরিখে সেটা কতটা পর্যন্ত কতটা অ্যাচিভ করা গেছে, এবং যদি না এই নীতিগত সিদ্ধান্ত লোকসভাতে আমরা সাফল্য পেয়েছি, তার মধ্যে অনেকে নির্বাচিত হয়ে এমপি হয়েছে, তাহলে কোন একটা পার্টি একাধিক পার্টি। বিধানসভাতে অনেকে নির্বাচিত হয়েছে, যেরকম তার মধ্যে অনেক পরাজিত হয়েছে, সেরকম আমাদের পার্টির অনেক পুরনো কর্মীরাও পরাজিত হয়েছে। যে নির্বাচনে যে আশা করেছিলাম ফলাফল হয়নি বলে স্থায়ীভাবে পরাজয় স্বীকার করতে হয়েছে অনেক আমাদের। এটাও আমাদের বিচার্য বিষয়, আমাদের আমরা সব হিসাব করে দেখবো। এখন সংঘর্ষ সংঘাত আর করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করেছিল যে বিজয় মিছিল করা যাবে না, কিন্তু বিক্ষিপ্ত ছবি দেখা গেছে এবং কালীঘাটেও দেখা গেছে। বিক্ষিপ্ত নয়, সব জায়গায় বিজয় মিছিল হবে, খেলা হবে বলে বক্স লাগিয়ে লোককে ভয় দেখানো হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমার মনে হয় টিএমসি ইচ্ছাকৃত করছে আগামী পৌরসভার প্রস্তুতি নিচ্ছে। অপোজিশন লিডার কে হবে? এটা তো আগে জিজ্ঞেস করছিলাম।